নমস্কার, আমি শুভ্রাংশু। শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকের হাওয়া কেমন করতে, মানুষের মন জানতে, মানুষের মনের কথা শুনতে আমরা এসেছি কোথায়? দক্ষিণেশ্বর। এই যে অঞ্চলটা, এটা দক্ষিণেশ্বর। দুটো জাম গাছ, আর তার পাশেই কিছু মানুষকে দেখলাম বসে আছেন। সকালবেলায় বোধহয় হাঁটাহাঁটি করতে গিয়েছিলেন, তারপরে সেখানে বসেছেন। তো আমরা হাওয়া কেমন করি কি, সরাসরি সাধারণ মানুষের কাছে চলে যাই এবং কথা বলতে শুরু করি। কথা বলতে বলতে মানুষের মনের কথা, কি চাইছেন, পাওয়া চাওয়া সব জানার চেষ্টা করি। আজকে এনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার, কেমন আছেন আপনারা? আপনার পাশে বসতে পারি? যেটা বলছি, আমি দেখি আমরা তো এমনি করে বসে আছেন পুরো মজাতে। হ্যাঁ, না, এই দৌড়াদৌড়ি করলাম, তারপর একটু বসে বিশ্রাম করছি, এরপর আবার বাজার টাজার করে বাড়ি যাবো। এই তো দক্ষিণেশ্বর এখানটায় নাকি? একদম পিছনেই মন্দির। গঙ্গার হাওয়া, ফুরফুরে হাওয়া। গঙ্গার আর হাওয়া কোথায় পাওয়া যায়? চারিদিকে ফ্ল্যাট বাড়ি হয়ে উঠে উঠে তো আর গঙ্গাকে চোখেও দেখা যায় না, হাওয়া তো দূরস্থান। উপর দিয়ে যদি আসে। শুনেছেন এখানে মোহন ভাগবত এসেছিলেন? এসেছেন? জানেন সব? পেপারে পড়েছেন? পেপারে, টেলিভিশন চ্যানেলে দেখাই যায় এগুলো। মোহনবাগান ভগবত কিন্তু এবার অনেকদিন রইল বাংলায়। এর আগেও দেখেছেন? এবার একটু বিশেষ কোনো ব্যাপার কি মনে হচ্ছে? মানে একজন সাধারণ মানুষ হিসেবে ভাবুন তো, মোহন ভগবত হঠাৎ করে পশ্চিমবঙ্গে এলেন, এতদিন থাকছে, কি আবার 26-এর ভোট টোট কোনো ব্যাপার না অন্য কোনো ব্যাপার? এইরকম ঠিক আমার মনে হচ্ছে না। দেখুন, একজন, একটু গল্প করেই বলি। একজন মারাঠি কিশোর বিপ্লবী জীবনের সাথে যুক্ত। সে শুনেছে যে কলকাতা হচ্ছে, বাংলা হচ্ছে বিপ্লবের পীঠস্থান। তো একদিন তল্পি তল্পা গুটিয়ে পরিবারের এক বন্ধু, অধ্যাপক বন্ধু, তার কাছে একটি চিঠি নিয়ে সে কলকাতা চলে আসে। অধ্যাপক বন্ধুকে? প্রফেসর মুঞ্জে। তো সেই কিশোর শিয়ালদা স্টেশন থেকে একটা সুটকেস নিয়ে, ধরে নিন আমরা ভাবি যে তিনি এসে কলকাতায় এসে আস্তানা গাড়লেন, শিয়ালদা একটা হোস্টেলে উঠলেন। তো ওই চিঠি নিয়ে তিনি দেখা করলেন পুলিন বিহারী দাসের সাথে। অনুশীলন সমিতি তিনি প্রতিষ্ঠাতা নন, কিন্তু অনুশীলন সমিতির প্রাণ পুরুষ পুলিন বিহারী। ঢাকায় থাকেন, কিন্তু কলকাতাতেও তার বিরাট কর্মকাণ্ড। তো ওই যুবক নানাভাবে চেষ্টা করেছে পুলিন বিহারীর সাথে কি করে সম্পর্ক তৈরি করা যায় এবং তার সাথে আলাপ করা, পরিচয় করা, এবং আস্তে 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 কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়া। তখন মেডিকেল কলেজ আজকে যা দেখছি তা নয়। তখন কি দক্ষিণেশ্বরের মন্দির হয়ে গেছে? দক্ষিণেশ্বরের মন্দির হয়ে গেছে তখন। দক্ষিণেশ্বরটা হচ্ছে, দেখুন, দক্ষিণেশ্বর হচ্ছে বাংলার শক্তি কেন্দ্র। এমন নয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসার পরেই দক্ষিণেশ্বরের উত্থান। দক্ষিণেশ্বরে বহু প্রাচীনকাল থেকেই এই অঞ্চলের একটা আধ্যাত্মিক জাগরণ ঘটেছে। হতে পারে ঠাকুর হয়তো এই জন্য এটাকে নির্বাচিত করলেন এই জায়গাকে, কিন্তু তার আসার পর থেকেই নবজাগরণ, আমরা যেটা বলি, নবজাগরণের কেন্দ্র হয়ে উঠল দক্ষিণেশ্বর। যখন উনি ভদ্রলোক এলেন, মারাঠি ভদ্রলোক, তখন কি এখানে বিবেকানন্দ এরা সব আছেন? নিশ্চয়ই। স্বামীজি উনি যখন আসছেন তখন তো স্বামীজি দেহ রেখেছেন, কিন্তু নিবেদিতা আছেন, সুভাষ বোস আছেন। এই যে তারপর কি হলো, একেবারে উনি বাংলার যে বিপ্লবী কর্মকাণ্ড তা তিনি প্রত্যক্ষ করলেন। একদম অনুশীলন সমিতির লাঠি খেলা, অনুশীলন সমিতিতে যেমন শরীর মজবুত করবার জন্য একটা ট্রেনিং দেওয়া হয় বিপ্লবীদের, সঙ্গে সঙ্গে মনটাকেও তো মজবুত করতে হবে। শুধুমাত্র একটা শরীর মজবুত করলে তো সে আর যাই হোক যুদ্ধ যেতে পারে না। তাকে ইংরেজকে হাঁটাতে গেলে, দেশকে তৈরি করতে গেলে তার একটা উন্নত মন হতে হবে। অনুশীলন সমিতি সেই ভাবনা চিন্তায় বাংলা জুড়ে, বাংলার বাইরেও তারা কাজ করেছে। অজস্র তাদের ইউনিট ছিল, শাখা ছিল। তিনি এগুলো দেখলেন, লাঠি খেলা, তাদের অগ্নিমন্ত্রে দীক্ষা নেওয়া, এই সমস্ত কিছু দেখে তিনি একদিন শিক্ষা সমাপন্তে তিনি তার জায়গায়। কি শিক্ষা? তিনি মেডিকেল কলেজে তখন যা ব্যবস্থা ছিল, ডাক্তারি পড়েছিলেন। ডাক্তারি পাশ করে তিনি
তার নিজের মাতৃভূমিতে ফেরত যান, মানে মহারাষ্ট্রে ফেরত চলে যান। ফলে কে সে, কার কথা বলছেন? হেডগোয়ার পরবর্তীকালে ওই যে RS ডক্টর হেডগোয়ার আরএস সংঘের প্রতিষ্ঠাতা, তার অনেকদিন পর উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা করলেন। কিন্তু এই যে আপনি বললেন না, আমি কথাটা দীর্ঘ বললাম যে ডক্টর মোহন ভাগবত কলকাতায় এসেছেন, কলকাতায় ছিলেন বা বাংলার অন্যান্য জায়গায় গেছেন, বাংলা দখল। আর এই সংঘের সমস্ত শক্তি তো বাংলা থেকেই তো ডক্টর হেডগোয়ার সমস্ত চিন্তা নিয়ে তিনি এই একটি অখিল ভারতীয় প্রতিষ্ঠান, পরবর্তীকালে তা অখিল ভারতীয় রূপ নেয়, তা প্রতিষ্ঠা করলেন। এবং তিনি এইটা আজকে যেটা আমরা বাস্তব দেখছি, তিনি কল্পনা করেছিলেন এই রূপটাই হবে, তা তিনি বাংলায় প্রত্যক্ষ দেখেছেন। মানে ইনি যা বলছেন গল্প, এই যে RSS তার বীজ মন্ত্র জপা হয়েছিল আমাদের এখানে নিশ্চয়ই 100 বার তার বীজ মন্ত্র বাংলাতেই। শুধু ডক্টর হেডগোয়ারকে বললে হবে না, সংঘের দ্বিতীয় যিনি স্ট্রং পিলার, সবাই তাকে আদর করে গুরুজি বলেন, তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, গোলওয়ালকার সবাই জানেন, বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন, বায়োলজির অধ্যাপক ছিলেন। তারও মনে হয়েছিল যে এই সংসার টংসার মিথ্যা, তো তিনিও সন্ন্যাস নেবার জন্য রামকৃষ্ণ মিশনের শরণে এলেন এবং তিনি স্বামী অখণ্ডানন্দের কাছেই একটা দীর্ঘ সময় কাটালেন সারগাছিতে। স্বামীজিরা যেমন হিমালয় ভ্রমণ শুরু করেছেন সবাই, স্বামীজি অখণ্ডানন্দ এরকম হিমালয় ভ্রমণ করতে গিয়ে ওই মুর্শিদাবাদের সারগাছিতে এসে আটকে যান। ওখানে প্লেগ রোগী ইত্যাদি দেখে তার সেবা মনোভাব জেগে ওঠে। স্বামীজি যে বলেছেন জীবপ্রেম, মানে আমি যা বুঝতে পারছি, মানে এই বাংলার সঙ্গে মোটামুটি মানে সূত্রপাত মানে একদম। তো এরপর আপনাকে তো আমি প্রশ্ন করলাম মোহন ভাগবত নিয়ে, আপনি তো ইতিহাসের গল্প বলছেন, তো এখনকার খবরটা কি, এখনকার কি হচ্ছে ব্যাপারটা? এখন কিছু আপনি কিছু মনে হচ্ছে না, এই বীজ আগেই পোতা হয়ে গেছে যা হওয়ার? এটাই তো শিকড়, বাংলায় তো সংঘের শিকড়, এখান থেকেই তো শাখা প্রশাখা বিস্তার হয়েছে। গেছে মহারাষ্ট্র থেকে আবার শুরু হয়েছে অন্যভাবে একটা কাজ, কিন্তু তার সমস্ত চিন্তা এখান থেকেই গেছে। এবং বাঙালি দেখুন, এটা যদি আমরা গর্ব করেও বলতে পারি যে স্বাধীনতা আন্দোলনে সময় থেকে বাঙালি যে জাতীয়তাবাদ, তার মন্ত্রও তো বাংলায়। বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতরম, দেখুন আধুনিক সময়ে আমরা দুজন মানুষকে ঋষি বলছি, একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একজন শ্রী অরবিন্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন ঋষি বলছি? তার কারণ তিনি আধুনিক সময়ে এটি মন্ত্র দিলেন, আর কিন্তু কোনো মন্ত্র আসেনি ভারতবর্ষে। মুনি ঋষিরা যে বৈদিক সময়ে যে মন্ত্র দিয়েছেন, তারপর বঙ্কিমচন্দ্র 1876 সালে যে বন্দে মাতরম সঙ্গীত রচনা, আনন্দমঠ, তার উপরে 1881 সালে বঙ্গদর্শন পত্রিকায় যখন তার উপন্যাস লিখছেন, তাতে ওই আনন্দমঠে তিনি এই বন্দে মাতরমকে অন্তর্ভুক্ত করলেন। কিন্তু এ রচনা হয়েছে তারও 4 বছর আগে। কিন্তু দেখুন তারপর তো বোধহয় 1896 সালে ওটা কংগ্রেসের মঞ্চে গাওয়া হলো, কারণ বঙ্কিমচন্দ্রের বাড়িতে যদু ভট্ট গান শেখাতে আসতেন, বিষ্ণুপুরের যদু ভট্ট। হ্যাঁ, তো ওদের পরিবারের উনি সঙ্গীত গুরু। তিনি আবার রবীন্দ্রনাথের বাড়িতেও যেতেন। তো এরকম শুনেছি যে তিনি এই গান বঙ্কিমচন্দ্রের পরিবার থেকে শুনে ঠাকুর বাড়িতে যখন শোনাচ্ছেন, তার সুরে তিনি নাকি দেশটাকে এই গানটা বেঁধেছিলেন। তো তখন রবীন্দ্রনাথের কানেও নিশ্চিত যায় এবং রবীন্দ্রনাথ অন্যভাবে সেই গানটাকে উপস্থাপনা করেন। তিনি মহামানব ছিলেন, মহাপুরুষ সঙ্গীতকার। এবং ওই গান আরো কিছুদিন পর কংগ্রেসের মঞ্চেও গাওয়া হলো সরলা দেবী চৌধুরানী তার নেতৃত্বে। এবং 1905-এ যখন বঙ্গভঙ্গ রদ আন্দোলন হচ্ছে, তখন তো এই বন্দে মাতরম গানই গোটা ভারতবর্ষের বিপ্লবী জীবনের চালিকা শক্তি হলো একদম আজ পর্যন্ত। আচ্ছা, এই যে একটা কথা, উনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথাই বইয়ে পড়া কথা, এবং আমরা জানি না, এবং এমন সব কথা উনি বলছেন সেটা আমাদের মানে বলা যাচ্ছে মানে বঙ্গভূমির যারা আমরা বাসিন্দা, তাদের মনে একটা মনে হয় কত বিশাল জায়গা ছিল, বিশাল ক্ষেত্র ছিল, যেখান থেকে একের পর এক জায়গা হচ্ছে। এই জায়গায় তো আপনার তো ওনার মতো মানে উনি একটু আরো প্রাচীন হয়ে বলছেন। মোহন ভাগবতজি এখানে এলেন, সেই নিয়ে আপনার কেন পশ্চিমবঙ্গটাকে দখল করে নেবে নাকি বিজেপি, সেই জন্য কিছু করতে এলো নাকি?
দেখুন, পশ্চিমবঙ্গের সংঘ আমার যতদূর মনে হয় সামাজিক দিকটা নিয়ে ভাবে। পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থার কথা গুরুত্ব দিয়ে মাথায় রেখেই সংঘের এই কর্মসূচি। মোহন ভাগবতজি বঙ্গ সফর মূলত পশ্চিমবঙ্গের যে সামাজিক অবস্থা মানে আমি রাজনৈতিক বলছি না, যাকে বলে সামাজিক অবস্থা মানে চারিদিকে যে সমস্ত আমাদের সাংস্কৃতিক অবক্ষয়, বঙ্গের যে সব দিক দিয়ে আমাদের আস্থা, আমাদের সংস্কৃতি যেভাবে অবক্ষয় ক্রমাগত হয়ে চলেছে, তার দিকে মাথায় রেখেই সংঘ মূলত একটু ফোকাস করছে, বা সংঘ এখানে আলাদা করে নিজের জায়গাগুলোকে আরো দৃঢ় করবার জন্য কোন সংস্কৃতি যেটা কোন সংস্কৃতি বলা হলো, কোন সংস্কৃতি? যে সংস্কৃতি যে বলা হলো এখন অবধি, আমাদের শিক্ষা, আমাদের ধর্মাচরণ, আমাদের ভাষা, আমাদের সঙ্গীত, আমাদের আমরা একটা ভাষা বহু ভাগে বিভক্ত। ভুল। দেখুন, বাংলা ভাষা মূলত যে ভাষার নিজস্ব শব্দকোষ আছে, সেই ভাষা এতদিন পর কিন্তু ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পেল। এতদিন কেন পায়নি? এত দেরি কেন হলো? যে ভাষার এটা কি আপনাদের আরএসএস এর আন্দোলনের ফল নাকি? আরএসএস এর আন্দোলনের ফলে না, কখনোই না। আরএসএস কোনো আন্দোলন করে না। আরএসএস কে জানতে গেলে আরএসএস কে বুঝতে হবে। আরএসএস কোনো আন্দোলন করে না। আরএসএস এর কাজ একদম যাকে বলে চুপচাপ কাজ, যেটাকে বলে। আরএসএস কোনো ঢাকঢোল পেটায় না। আরএসএস এর কাজ হচ্ছে ব্যক্তি নির্মাণ। এটা আপনি নিজেও অনেকবার শুনেছেন বিভিন্ন জায়গায়, যাকে বলে ব্যক্তি নির্মাণ। ব্যক্তির মাধ্যমেই তো পরিবর্তন আসবে। সমাজের পরিবর্তন কিভাবে সম্ভব? সমাজকে চালায় কে? ব্যক্তি তো চালায়। আজকে অবক্ষয়ের কারণ তো ব্যক্তি। কেউ কারোর উত্তর দায়িত্ব, আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। আজকে সমাজের ধরুন এই যে এলাকা, এই রাস্তাঘাট তৈরি করবার জন্য তো কোনো না কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ব্যক্তি যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে রাস্তাঘাট নষ্ট হবে তো, ব্যবস্থা ভাঙবে তো। ঠিক তেমনি ব্যক্তি খুব ইম্পর্টেন্ট। সংঘ মনে করে সমাজ, সংস্কৃতি সমস্ত কিছু ধরে রাখতে গেলে, সমস্ত কিছুকে ব্যবস্থিত থাকতে গেলে সঠিক ব্যক্তি নির্মাণ প্রয়োজন। সেই ব্যক্তিকে হতে হবে দেশভক্ত, সেই ব্যক্তিকে হতে হবে সংস্কারযুক্ত। তবেই কিন্তু সমাজ এবং সংস্কৃতি রক্ষা পাবে। সংঘের কাজ এটাই। মানে ব্যক্তি নির্মাণ, দেশ নির্মাণ। সেই জন্য পিছনের ক্ষমতা দখল, সরকার দখল। সরকার, দেখুন আপনি কিভাবে দেখছেন সেটা তো বড় কথা নয়, কিন্তু সংঘ, আপনারা যাই বলুন, আমরা যাই বলি, সংঘ তার উদ্দেশ্য থেকে কিন্তু সরে আসেনি। আজকে 100 বছর হতে চলেছে সংঘের, কিন্তু 100 বছরের সংঘ তার লক্ষ্য থেকে কিন্তু বিচ্যুত হয়। সংঘের উপর তো কত যাকে বলে বাধা বিপত্তি সবই এসছে, কিন্তু সংঘ তার কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য থেকে কিন্তু সরে আসে। আপনি কথা শুনছি, আমি অনেক মানুষ আছে, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। আপনারা কথা বলবেন আমার সঙ্গে? তাহলে আমি যাবো, প্রত্যেকের কাছে যাবো। বসে বসে অনেক সময় লাগে। যেটা হচ্ছে কি বলুন তো, আমাদের সময়টা কম তো, কিন্তু মানুষের কাছে মানুষের কথা পৌঁছাতেই হয়। সেই জন্য যেটা হয়, আচ্ছা বলুন তো, এই যে উনি বলছেন ব্যক্তি নির্মাণ, দেশ নির্মাণ, উনি বলছেন আদি অনন্তের কথা, এই 100 বছর ধরে ইতিহাস সেই বাংলায় পতিত হয়েছিল। এবার মোহন ভগবত এখানে এসছেন। এবার কিছু কিছু লোক বলছে 2026-এর ভোট, তার আগে বঙ্গ চালিত করার জন্য। আবার কেউ যারা আরেকটু এদিকে, তারা বলছে এই যে গোটা উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ, এই বিস্তীর্ণ অঞ্চল, সেই জায়গায় কিছু করার জন্য। আমাদের আপনারা কি ভাবছেন? দেখুন, প্রথমত আমার যতদূর বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে সংঘ দেশ নির্মাণ করার সৈনিক তৈরি করে, তো সনাতন বিচারধারায়। তো সেই জায়গাতে আমাদের এখন যা আমরা দেখছি পাশে আমাদের বাংলাদেশে যা হচ্ছে, আজকে সনাতনীরা অনেকটা পিছিয়ে এসছে হয়তো সেই দেশে। উনি বলছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, আবার হিন্দু বলতে উনি আবার সংস্কৃতির কথা বলছেন। ব্যাপারটা হিন্দুরা তো ঐক্যবদ্ধ হতে হবেই, নালে যে অবক্ষয় হচ্ছে, আমরা তো সনাতন জায়গাতে। আপনারা খালি বলছেন অবক্ষয়, বাকি তো কেউ বলছে অবক্ষয়ের কথা বলছে না, চলছে তো, ঠিক আছে, চলতা হয়। অবক্ষয়টা বোঝা যায় যে আমরা যদি আজকে একটু আমাদের চারিপাশটা দেখি, যে আমাদের এই কিছুদিন আগে যেমন হলো, দেখলাম সরস্বতী পুজো করা
করাটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, কখনো কখনো শুনি দুর্গাপুজো করাটা হয়তো অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। তো এইগুলো আমরা চাই যে পশ্চিমবঙ্গতে সব ধর্মের লোকরা একসাথে যেমন ছিল তেমন থাকুক, কিন্তু যাতে তাদের আমরা এটা ভুলে যাই না, যে কখনো ভুলে যেতে পারি না যে কাজী নজরুল ইসলামও কিন্তু শ্যামাসঙ্গীত লিখেছিল, এপিজে আব্দুল কালামও কিন্তু সরস্বতী বন্দনা হয়তো করতো, আমি যতদূর শুনেছি। তো এটা তো আপনি চাইছেন এই ব্যাপারগুলো সরে যাক, এই হুড়হুড়ি না থাকুক, মানে সবাই মিলে একটা তাই তো ভালো নাকি? দেশ গঠনের একটা জায়গা না, আছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না। মনজি এসেছেন আমাদের সরসংঘ চালক, উনি পশ্চিমবঙ্গের আমাদের যে রাজনৈতিক ক্ষেত্র বলুন বা সামাজিক ক্ষেত্র বলুন, যেসব জায়গায় আমাদের সংগঠনের কোনো প্রবলেম হচ্ছে বা কোনো মানুষে বিভেদ তৈরি হচ্ছে, উনি সেগুলোকে একটা স্মুথলি পরিবর্তন করার জন্য এবং একদম যাতে স্মুথলি চলে, কোনো ঝঞ্ঝাট না হয়, সঙ্গের সাথে রাজনৈতিক ক্ষেত্রে মিলবন্ধন থাকে, এগুলোই উনি দেখতে এসেছেন বেসিক্যালি। 26-এর যে ভোট, কোনো অনারম্ভ জীবন, যে ঘরটায় ছিলেন সে ঘরটা তৈরি হয়নি ঠিক করে, সে 5 স্টার হোটেলে 7 স্টার হোটেলে না থেকে ওইরকম একটা ঘরে থাকছে, অত বড় মাথায় মাত্র মামুন মানুষ ওই সাধারণ মানুষের সঙ্গে রান্না বান্না করে খাচ্ছে। তো এইগুলো কি দেখুন না, এটাই জীবনধারা? না, এটা হচ্ছে আমাদের সংঘের জীবনধারা। আমাদের আপনি দেখবেন যে সংঘের যারা প্রচারক আছেন, তারা যখন বিভিন্ন জেলায় জেলায় প্রচারকের কাজ করতে যান, তারা কিন্তু এইভাবেই কোনো স্বয়ংসেবকের বাড়িতে থাকেন বা কোনো একটা ঝুবড়ির মধ্যে থাকেন, সেইভাবেই থেকে তারা কাজগুলো করেন। যেটা ব্যাপারটা আমি বুঝলাম এনাদের সঙ্গে কথা বলে, আপনি তো আমাদের গম্ভীর মুখে তাকিয়ে আছেন। না বলুন না, বিষয়টা হচ্ছে আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন যে মোহন ভাগবতজি এতদিন কেন বঙ্গে আছেন, এই সময়ের পরিস্থিতিতে ভগবতজির আরো বেশি বেশি করে বঙ্গে আসার দরকার আছে এবং বঙ্গে আরো থাকার দরকার আছে। কারণটা কি, উনি একটু প্রসঙ্গটা উত্থাপন করলেন। দেখুন, ভারতবর্ষ প্রথম দিন থেকেই, শুরু থেকেই সনাতনীদেরই রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। আপনি আজ থেকে 5000 বছর আগে যদিও ফিরে যান, দেখবেন ভারতবর্ষের সমস্ত নদী নালা পর্বতমালা সমস্ত হিন্দু নাম দিয়েই তৈরি। ভারতবর্ষে একটা হিন্দু ধারা প্রবাহিত হয়ে আছে। পরবর্তী সময় আমাদের বিভিন্ন সরকার, এর আগের সরকারগুলো বিভিন্নভাবে ইতিহাস, আমি যেটা বলতে পারছি, উনি যে কথাগুলো বললেন আমি বুঝতে পারলাম, কিন্তু ওই সময়ের ব্যাপার, তো লাইভ হচ্ছে প্রোগ্রাম, তো সময় শেষ হয়ে গেল, আবার একদিন আসতে হবে। তো এরা যেটা বলছেন পশ্চিমবঙ্গ, ইনি বললেন পশ্চিমবঙ্গের কথা, এখান থেকে RSS এর মানে যে বলা বীজ বপন হয়েছে। উনি বলছেন সাংস্কৃতিক চেতনার কথা, সেই চেতনা যেটা আছে গোটা ভারতবর্ষ জুড়ে একটা অখণ্ড ভূম তৈরির যে চেতনা, যে ভূমের নাম গোত্র সবই মানে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক মানে পরিমণ্ডলে তৈরি। মোটামুটি যেটা কথা হচ্ছে, 2-4 রকমের কথা বলছে এখানে, কেউ কেউ ভোট রাজনীতির কথা বলছেন, তবে মোদ্দা কথা সকলেই বলছেন যে পশ্চিমবঙ্গে প্রয়োজনীয়তা আছে, সেই জন্য এসছিলেন। এবং এনারা যা বলছেন, এই যে চেতনার কথা, সেই চেতনাটাকে এনারা বলছেন বজায় থাকা দরকার। তো আজকে মানুষের মন জানলাম হাওয়া কেমনে, আজকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, আগামীকাল অন্য কোথাও অন্য কোনো মানুষদের সঙ্গে কথা বলবো, অন্য কারোর সঙ্গে কথা বলবো, জানবো মানুষের মনের কথা। তবে এখন একটাই টপিক, মোহন ভাগবত এতদিন বাংলায় কেন, কি কথা বলে গেল, কি হলো, কি পরিকল্পনা, আমরা সারাদিন এই খবরে থাকবো, বিভিন্ন খবর নেব। তবে আজ এই পর্যন্ত, আগামীকাল অন্য কোথা থেকেও হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।